পড়ছিলাম শহরের বাবু, কলমে তানহা তাবাসসুম, পর্ব সংখ্যা ৬৭। দেখতে দেখতে মাহির আর ইরার সংসার জীবনের বেশ কিছুদিন কেটে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্কটা যেন আরো গভীর, আরো সুন্দর হয়ে উঠেছে। বাইরের মানুষদের কাছে তারা হয়তো সাধারণ এক দম্পতি, কিন্তু যারা কাছ থেকে দেখে তারা খুব ভালো করেই জানে এই দুইজনের সম্পর্কের প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে এক অদ্ভুত উষ্ণতা। তবে এই সুখের সংসারেও একটি বিষয় নিয়ে প্রায় ছোটোখাটো অশান্তি লেগে থাকে, আর সেই বিষয়টির নাম মাহিরের রাজনীতি। রাজনীতির নাম শুনলে ইরার বুকটা ধক করে ওঠে, কারণ সে খুব ভালো করেই জানে রাজনীতি শুধু ক্ষমতা বা মানুষের সেবা করার পথ নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে অসংখ্য ঝুঁকি, প্রতিপক্ষের হুমকি, ষড়যন্ত্র আর অনিশ্চয়তা। তাই প্রায় সে মাহিরকে বোঝানোর চেষ্টা করে, এই রাজনীতি ছেড়ে দাও না, অকারণে তো ঝুঁকি নিয়ে কী লাভ। সারাক্ষণ শত্রুপক্ষের সঙ্গে ঝামেলা, মিটিং, মিছিল, আমার খুব ভয় লাগে। কিন্তু মাহিরের প্রতিবারই একই উত্তর দেয়। সে কখনো ইরার কথায় রাগ করে না, বরং মৃদু হেসে খুব শান্ত গলায় বলে, রাজনীতি আমার কাছে শুধু একটা পেশা নয় ইরা, এটা আমার ভালোবাসা। ছোটবেলা থেকে মানুষের জন্য কাজ করতে, মানুষের পাশে দাঁড়াতে ভালো লাগে। এই রাজনীতি আমার রক্তে মিশে গেছে, আমি এটা কখনো ছেড়ে থাকতে পারবো না। শুধু ইরাই নয়, বাড়ির সবাই বহুবার মাহিরকে বোঝানোর চেষ্টা করেছে। বিশেষ করে সাফায়েত পাটারি তাকে ডেকে বলে, ব্যবসা সামলাও, সংসার সামলাও, এই ঝুঁকিপূর্ণ রাজনীতি থেকে একটু দূরে থাকো। কিন্তু মাহির হাসি মুখে উত্তর দেয়, আমি তো রাজনীতির পাশাপাশি পারিবারিক ব্যবসাটাও ঠিকমতোই সামলাচ্ছি, দুই দিকেই সুন্দরভাবে ব্যালেন্স করছি। তাহলে শুধু রাজনীতি নিয়েই এত আপত্তি কেন? তার দৃঢ় কণ্ঠ শুনে আর কেউ কিছু বলতে পারে না। কিছুদিন আগেই শত্রুপক্ষের সঙ্গে ভয়ঙ্কর একটি সংঘর্ষ হয়েছিল। হঠাৎ করেই প্রতিপক্ষের কয়েকজন সশস্ত্র লোক হামলা চালায়। সে হামলায় মাহির গুরুতর আহত হয়। ডাক্তারের পরামর্শে তাকে কয়েকদিন সম্পূর্ণ বেড রেস্টেও থাকতে হয়েছিল। সে কয়েকটা দিন ইরা যেন এক মুহূর্তের জন্য মাহিরকে চোখের আড়াল হতে দেয়নি। নিজের হাতে ওষুধ খাইয়েছে, সময় মতো খাবার দিয়েছে। আর সেই ঘটনার পর থেকে ইরা যেন আরও বেশি ভয় পেতে শুরু করেছে। এখন মাহির রাজনীতিক কোনো কাজে বের হতে চাইলে ইরা আগের চেয়ে অনেক বেশি বাধা দেয়। প্লিজ এবার এগুলো ছেড়ে দাও, তোমার কিছু হয়ে গেলে আমি কিভাবে বাঁচব? মাহির তখন একইভাবে হেসে উত্তর দেয়, আমার কিছু হবে না, তোমার দোয়া আছে তো। তবে এসব কথা শুনে ইরার মন কখনোই পুরোপুরি শান্ত হয় না। বিশেষ করে মাঝরাতে হঠাৎ কোনো ফোন এলে মাহির তাড়াহুড়ো করে জামা পরে বেরিয়ে গেলে ইরার ভয়টা আরও বেড়ে যায়। শুধু দরজার দিকে তাকিয়ে থাকে যতক্ষণ না মাহির নিরাপদে ফিরে আসে। আর মাহির বাসায় ফিরলে শুরু হয় তার অভিমান। সে মুখ ফুলিয়ে এক কোণে গিয়ে বসে থাকে। মাহির যত কথাই বলুক ইরা কোনো উত্তর দেয় না। মাহির অবশ্যই এই অভিমানটুকু ভীষণ উপভোগ করে। ইরার ফুলিয়ে রাখা গাল দুটো দেখলেই তার হাসি পেয়ে যায়। তাই সে ইচ্ছে করে আর একটু খুনসুটি শুরু করে। কখনো পাশে গিয়ে বসে, কখনো আলতো করে হাত ধরে। আচ্ছা, আমার বউটা কি এখনও রাগ করে আছে? এরা মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। সে একটার পর একটা মিষ্টি কথা বলে, নানান অজুহাতে এরাকে হাসানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত এরাও আর নিজের রাগ ধরতে পারে না। এরপর আবার শুরু হয় তাদের সেই চিরচেনা খুনসুটি, যেখানে অভিমান বেশিক্ষণ টিকে থাকতে পারে না, কারণ সেখানে ভালোবাসাই সবসময় জিতে যায়। এদিকে সাফায়েত পাটারি, ফরিদা বেগমের দিনগুলো এখন যেন একেবারেই বদলে গেছে। একটা সময় যেখানে ব্যবসা, সংসারের নানান দায়িত্বই নিয়েই তাদের পুরো দিন কেটে যেত, এখন সেই ব্যস্ততার মাঝে তাদের জীবনের সবচেয়ে বড় আনন্দের নাম তাদের ছোট্ট নাতি নিহান। ভোরে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত পর্যন্ত দিনের বেশিরভাগ সময় কাটে তাকে ঘিরেই। রাইসা এখন বেশিরভাগ সময় বাবার বাড়িতেই থাকে। আসলে বাচ্চা হওয়ার পর সে কয়েকদিন শ্বশুরবাড়িতে থাকার চেষ্টা করেছিল, কিন্তু ছোট্ট নিহানকে একা সামলাতে গিয়ে প্রায় হিমশিম খেতে হয়। সব মিলিয়ে নিজের জন্য একটু সময় বের করতে পারে না। অবশ্য রোমানা বেগমও নিজের নাতিকে ভীষণ আদর করেন। তবু দিন শেষে এত ছোট্ট একটি শিশু সামলানো একজন মায়ের জন্য সহজ নয়। সেই কারণে দুই পরিবারের সঙ্গে আলোচনা করেই আপাতত রাইসা বাবার বাড়িতে বেশি সময় থাকার সিদ্ধান্ত নিয়েছে। দেখতে দেখতে ছোট্ট নিহানের 4 মাস পূর্ণ হয়ে গেছে। চারপাশের সব কিছু কৌতূহলী চোখে দেখার চেষ্টা করে। মাঝে মাঝে খিলখিল করে এমন মিষ্টি করে হেসে ওঠে যে তার সেই হাসি দেখলে বাড়ির সবার মন মুহূর্তেই ভরে ওঠে। মাঝে মাঝে নিজের ছোট্ট হাত দুটো মুখে ঢুকিয়ে চুষতে থাকে। তার এসব ছোট্ট দুষ্টামি আর নিষ্পাপ কাণ্ড কারখানা দেখেই পুরো বাড়ি আনন্দে মুখর হয়ে ওঠে। বাড়ির যেই সামনে দিয়ে যায় একবার হলেও রাইসার রুমে উকি দিয়ে নিহানকে দেখে আসে। আর যদি কখনো ছোট্ট নিহান একটু কান্না শুরু করে তাহলে তো কথাই নেই। ফরিদা বেগম ব্যস্ত হয়ে পড়ে নাতিকে শান্ত করার জন্য। তুষার তো ছেলের কান্না শুনলেই আর স্থির থাকতে পারে না। সব কাজ ফেলে দৌড়ে এসে কোলে তুলে নেয় নিজের রাজপুত্রকে। নিহান যেন এখন দুই পরিবারের সবার চোখের মণি। ছোট্ট এই মানুষটাকে ঘিরেই এখন পাটারি বাড়িতে প্রতিদিন নতুন নতুন আনন্দের জন্ম হচ্ছে। আর এর মধ্যেই পরিবারের সবাই আরও একটি নতুন সুখবরের অপেক্ষায় দিন গুনছে, কারণ খুব শীঘ্রই এই বাড়িতে আসতে চলেছে আরও একজন ছোট্ট অতিথি। রিমিশার কোলও ভরবে আর খুব বেশি দেরি নেই। এই ভাবনাটুকুই যেন বাড়ির প্রতিটি মানুষের মুখে আলাদা এক উচ্ছ্বাস নিয়ে আসে।
সারাদিন সবাই শুধু এই নিয়েই গল্প করে, হাসে, পরিকল্পনা করে। কেউ বলে ২টা বাচ্চা একসঙ্গে বড় হবে, কেউ বলে একসঙ্গে খেলবে, আবার কেউ মজা করে বলে পুরো বাড়িটাই এবার ছোট্ট ছোট পায়ের শব্দে মুখর হয়ে থাকবে। এসব কল্পনা করতেই সবার চোখে মুখে আনন্দের ঝিলিক ফুটে ওঠে। অনেক প্রতীক্ষার পর অবশেষে সেই দিনটি এসে গেল। বিকেলের দিকে হঠাৎ করে রিমেশের প্রসব বেদনা শুরু হয়। প্রথমে ব্যথাটা সহনীয় থাকলেও ধীরে ধীরে তা অসহনীয় রূপ নিতে লাগলো। যন্ত্রণায় বারবার কুঁকড়ে যাচ্ছিল সে। রিমেশের এমন অবস্থা দেখে আহিল এক মুহূর্ত দেরি করেনি। দ্রুত তাকে নিয়ে শহরের সবচেয়ে ভালো হাসপাতালে ছুটে যায়। খবরটা ছড়িয়ে পড়তে দুই পরিবারের সবাই হাসপাতালে এসে উপস্থিত হয়। কিছুক্ষণের মধ্যে হাসপাতালের করিডোরে নেমে আসে এক অদ্ভুত নিস্তব্ধতা। চারিদিকে শুধু উৎকণ্ঠা, দুশ্চিন্তার অপেক্ষা। রিমিশা দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। ভারী দরজাটা বন্ধ হয়ে যেতেই যেন বাইরে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটি মানুষের বুক ধড়ফড় করে ওঠে। কারো মুখে কোনো কথা নেই। কেউ তসবিহ পড়ছেন, কেউ কোরআন তেলাওয়াত করছেন। অন্যদিকে আহিল যেন সম্পূর্ণ ভেঙে পড়েছে। যে মানুষটা সবসময় নিজের আবেগকে শক্ত হাতে সামলে রাখতে পারে, আজ সে নিজেকে ধরে রাখতে পারছে না। তার বুকের ভেতরটা যেন অজানা আশঙ্কায় কেঁপে উঠছে। মাহির, তুষার আর রাহি, ইয়াসিন বারবার তাকে সাহস দেওয়ার চেষ্টা করে। দোস্ত, কিছু হবে না, আল্লাহর ওপর ভরসা রাখ। রিমিশার বাচ্চা দুজনেই সুস্থ বের হবে ইনশাল্লাহ। কিন্তু আহিল যেন কোনো কথাই শুনতে পাচ্ছে না। তার কানে শুধু বারবার ভেসে আসছে রিমিশার যন্ত্রণা ভরা মুখটা। ঠিক তখনই অপারেশন থিয়েটারের দরজা খুলে যায়। দায়িত্বরত চিকিৎসক দ্রুত বাইরে বেরিয়ে এলেন। তার মুখে স্পষ্ট উদ্বেগের ছাপ। রোগীর অবস্থা অত্যন্ত সংকটজনক। অপারেশনের সময় জটিলতা তৈরি হয়েছে। তিনি কয়েক সেকেন্ড থেমে আবার বললেন, আমরা মা ও শিশু দুজনকেই বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু ঝুঁকি অনেক বেশি। আপনাদের সবাইকে অনুরোধ করব আমাদের জন্য দোয়া করবেন। ডাক্তারের কথাগুলো শুনেই যেন উপস্থিত সবার মাথার উপর আকাশ ভেঙে পড়ে। আহিল যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলল। এতক্ষণ যেভাবে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছিল, এবার সেই শক্ত দেয়ালটা মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেল। তার দুই চোখ বেয়ে অনবরত পানি গড়িয়ে পড়তে লাগলো। এমন সময় একজন নার্স দ্রুত একটি সম্মতিপত্র হাতে নিয়ে বাইরে এলেন। তিনি শান্ত গলায় বলেন, অপারেশনের জন্য জরুরি সম্মতিপত্র পরিবারের অভিভাবকের স্বাক্ষর দরকার। কাগজটা আহিলের হাতে দিতেই তার হাত কেঁপে উঠল। কাগজের দিকে তাকিয়ে সে যেন আরও ভেঙে পড়ল। এই কাগজে সই করার অর্থ কী সেটা সে খুব ভালো করেই জানে। জীবনে অসংখ্য বড় বড় ব্যবসায়িক চুক্তিতে স্বাক্ষর করেছে সে। কোটি টাকার সিদ্ধান্ত নিতে কখনো হাত কাঁপেনি। কিন্তু আজ মনে হচ্ছিল কলমটা যেন হাজার গুণ ওজন হয়ে গেছে। ঠিক তখনই তুষার আর মাহির এসে দুজন দুদিক থেকে তার কাঁধে হাত রাখল। তুষার ধীরে বলল, দোস্ত, আল্লাহর উপর ভরসা রাখ। বন্ধুদের সাহস পেয়ে আহিল কাঁপা হাঁপা হাতে কলমটা তুলে নিল। চোখের পানি মুছে অবশেষে স্বাক্ষর করে দিল। এরপর সাফায়েত পাটোয়ারি এবং শফিদ জমিদারও প্রয়োজনীয় জায়গায় স্বাক্ষর করল। তখন হঠাৎ করে রিমিশার অবস্থা গুরুতর এই খবর শুনে গ্রাম থেকে ছুটে এসেছিলেন তার বাবা মা। রিমিশার মা বাবা বলছিলেন, আমার মেয়েটার যেন কিছু না হয় আল্লাহ। আসলে গর্ভাবস্থায় পুরো সময় জুড়ে তারা চেয়েছিলেন নিমেষাকে কিছুদিন গ্রামের বাড়ি নিয়ে যেতে। বারবার আহিলকে সেই কথাও বলেছিলেন, কিন্তু আহিল রাজি হয়নি। কারণ সে জানতো গ্রামের তুলনায় শহরের চিকিৎসা ব্যবস্থা অনেক বেশি উন্নত। তবে শ্বশুর শাশুড়ির মন রাখতে মাঝে মধ্যে কয়েকদিনের জন্য গ্রামে ঘুরতে নিয়ে গিয়েছিল। আজ সেই সিদ্ধান্তের সঠিকতা প্রমাণিতও হলো। সবার চোখ এখন অপারেশন থিয়েটারের সেই দরজার দিকেই। সবার ঠোঁটে একটাই প্রার্থনা, হে আল্লাহ, মা আর সন্তান দুজনকেই সুস্থভাবে ফিরিয়ে দাও। অপারেশন থিয়েটারের দরজা বন্ধ হওয়ার পর কেটে গেলে আরও কিছু দীর্ঘ উদ্বেগময় সময়। করিডোর জুড়ে তখন শুধুই অপেক্ষা। প্রত্যেকটা মিনিট যেন এক একটা ঘন্টার সমান দীর্ঘ মনে হচ্ছিল। অবশেষে অপারেশন থিয়েটারের দরজাটা ধীরে ধীরে খুলে গেল। সবার দৃষ্টি এক মুহূর্তে সেদিকে গিয়ে থামল। কিন্তু এবার কোনো নার্স নয়, স্বয়ং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকই বাইরে বেরিয়ে এলেন। তার দুই হাতে সাদা নরম তোয়ালে জড়ানো একরত্তি ফুটফুটে শিশুকন্যা। ডাক্তারের ঠোঁটে ফুটে উঠেছে তৃপ্তির হাসি। তিনি ধীরে ধীরে সবার সামনে এসে হাসি মুখে বললেন, কংগ্রাচুলেশন, আপনাদের ঘরে একটি ফুটফুটে মেয়েবাবু এসেছে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে চারপাশে আনন্দে ভরে উঠল। সবার ঠোঁট থেকে একসঙ্গে ভেসে এলো আলহামদুলিল্লাহ। ডাক্তার আবারও শান্ত কণ্ঠে বললেন, মা আপাতত আইসিইউতে আছেন। অপারেশনের ধকলটা অনেক বেশি ছিল, পর্যবেক্ষণে রাখা হবে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে 24 ঘন্টা পর কেবিনে শিফট করা হবে। তিনি এক মুহূর্ত থেমে সবার দিকে তাকিয়ে আবার বললেন, আল্লাহর অশেষ রহমতে মা মেয়ে দুজনেই এখন তুলনামূলকভাবে সুস্থ আছেন। সত্যি বলতে কি, আমার দীর্ঘ ডাক্তারি জীবনে এটাকে অন্যতম কঠিন একটি অপারেশন বলবো। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর রহমত আর পুরো টিমের সর্বোচ্চ চেষ্টায় মা মেয়ে দুজনেই নিরাপদকে ফিরিয়ে আনতে পেরেছি। তিনি সবার আগে ছোট্ট শিশুকন্যাটিকে খুব যত্ন করে আহিলের কোলে তুলে দিলেন। জীবনে প্রথমবার নিজের মেয়েকে কোলে নিতে আহিল যেন নির্বাক হয়ে গেল। সে শিশুটিকে বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরে অজরে কেঁদে উঠল। পরম মমতায় শিশুটির ডান কানের পাশে মুখ নিয়ে ধীরে ধীরে আজান পড়ল। আজানের প্রতিটি শব্দ যেন ভালোবাসা আর দোয়ায় ভরে উঠেছিল।
আজান শেষ করে সে মেয়ের কানের কাছে মুখ নিয়ে মৃদু হেসে ফিসফিস করে বলে, এই পুচকি, আম্মুকে এত কষ্ট দিলে কেন বলো তো? কথাটা শুনে আশেপাশে দাঁড়িয়ে থাকা সবার চোখ আবারও ভিজে উঠল। সবার আগে ফরিদা বেগম এগিয়ে এলেন। নাতনিকে কোলে নিয়েই তিনি বারবার আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলেন।